কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীকে, উত্তর দেয়নি। মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে, ভাইজান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও 6 মাসেও উত্তর দিতে পারবে না। 6 মাস বাড়িয়ে 6 মাস হয়ে গেল, এখনো উত্তর দেয়নি। নওশাদের ওপর এত রাগ কেন? আমাদের লড়াইটা কোথা? আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য বিজেপির দালাল নালে মুসলমানদের দল। যাবো কোথায়? আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে, বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় 2% রিক্রুটমেন্ট ছিল। সরি, যে রিক্রুটমেন্টগুলো হতো তাতে 2% স্পোর্টস কোটা ছিল। আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্টও হচ্ছে না। এটা ব্যর্থ। এটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি। সেই লড়াইটা যখন আমরা করছি, আমরা যখন চলে যাচ্ছি, যে আমরা যখন বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে। এত উন্নয়নের জোয়ার এদের বিএলআর অফিসগুলোতে চলে যাচ্ছে। মন্দিরের নামে, দেবদেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয়। এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তরযোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফেরত আনতে হবে। আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে, দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলোকে ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা। তখনই আমরা কি হয়ে যাচ্ছি, ওর মাওসাদের মাথায় টুপি মুখে দাঁড়ি, ও বেটা মুসলমানদের দল, তোমরা যেও না। আর যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলছি, ওয়াকাফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল, সেটাও হস্তান্তরযোগ্য নয়। সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে। একইভাবে যখন বলছি ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? যাবো কোথায় ভাই? আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আপনারা জানেন 2022 ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। টেট পরীক্ষার সময় অনেকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলিনি। আমার হিন্দু সমাজের মা বোনগুলো যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হয়েছিল। কারণ কি জানতে চাওয়া হয়েছিল? তখন বলেছিল নাকি আমরা সততার প্রতীক সরকারে আছি, হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায়, ও আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল, মোহাম্মদ টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল, সে নাকি আমার হিন্দু মায়ের শাখা পালা খুলিয়ে দুর্নীতি মুক্ত করবে বলছে। কিন্তু বলুন আপনারা, আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় রীতিনীতিকে বিসর্জন দিতে পারে? আমার আচ্ছা, শাখা পালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই? সম্ভব? এই অপদার্থ তৃণমূলের সরকার, এই অপদার্থ কাকলি দিদের সরকার ওই দিন কি আমার মা বোনেদের হাত থেকে শাখাপালা খুলিয়েছিল। শুনুন, এখানে যিনি বিজেপির দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি, যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি। ওই দিনকে কোনো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাখাপালা খোলা হয়েছে। যখন আমার মায়ের হয়ে কথা বলেছি, হিন্দু মায়ের হয়ে, তখনও মুসলমানদের দল। আর যখন হিজাব পরে স্কুলে যাচ্ছিল, মারধর করেছিল, হিজাব পরলে হিজাব পরে মাধ্যমিক কেন্দ্রে গিয়েছিল, হিজাব না করলে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না, সেই দিনকে কোনো রহিমা বিবি প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো ফিরহাদ হাকিম প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো মোহাম্মদ সালিম ফিরাও প্রতিবাদ করেনি, সেই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছে। আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দালাল। কোথায় যাবো রে আল্লাহ? আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে, তার মেধা চুরি হয়েছে, তার কথা বললে বিজেপি মুসলমানদের দল। আমার ফতেমা মায়ের সন্তানের, তাদের পরিবারের ছেলেরাও চাকরি চুরি গেছে, তার কথা বললে বিজেপির দালাল। বলা কি বন্ধ করে দেব? আমি ভাই বলা বন্ধ করব না। আপনারা সাথ দিলে বেশি করে বলবো, আর না সাথ দিলে কম করে বলবো, কিন্তু দালালকে আমি দালাল বলবো। তাতে কেস খাই, যা খাই খাবে। আমার নামে মামলা দিয়েছে, ও ভাই নওশাদ খাই না। কারণ আমি বলি আপনাদের, আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন, আমার লড়াই উত্তর দিতে পারে না। এরা দলিতকে খুব ভালোবাসে, আদিবাসীকে খুব ভালোবাসে, মুসলমানকে খুব ভালোবাসে। এত ভালোবাসে, ভালোবাসা রাখার জায়গা নাই। এই গ্যালাক্সিতে ভালোবাসা রাখতে হবে এদের জন্য।
বুঝতে পেরেছেন তো? কথা হচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা, যারা আদিবাসী নয়, যারা দলিত নয়, সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে, কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে, এরকম কজন হচ্ছে, কজনকে ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন? মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব পুরো চারিদিকে একবার করে দেখেছে, দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো। দুঃখের বিষয়, আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমার দোষ। নওশাদের মাথায় টুপি মুখে দাঁড়ি, ও দলিতের হয়ে কেন কথা বলবে? মাথায় টুপি মুখে দাঁড়ি, ও আদিবাসীর হয়ে কথা বলবে কেন? ও মুসলিম 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 করে যাবে, তাহলে ওদের রাজনীতিটা করতে ভালো হবে। কিন্তু নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানদের জন্য, শুধু হিন্দুর জন্য, শুধু দলিতের জন্য, আদিবাসীর জন্য রাজনীতির ময়দানে আসেনি বা গদির জন্য আসেনি। নওশাদ সিদ্দিকী এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে। উচ্চ বর্ণের হতে পারে, পিছড়ে বর্গের হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে। এই জন্যই ওদের বেশি ব্যথা নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আমার নামে মামলা দিয়েছে তো কি হচ্ছে? জেল হবে, জরিমানা হবে, মাথায় মেঁধে দেবো। কারণ এটুকু বলে রাখি, আমাকে যখন জেলে রেখেছিল, সেই জেলে যখন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে, আমি আমার দেশের শহীদের জীবনী পড়েছিলাম। শহীদ গোপীনাথ সাহা, সে 19 বছর পার করেনি, 19 বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার জীবনী আমি জেলে পড়েছি। সুতরাং তার অনুপ্রেরণা তো আমার কাছে আছে। ভাই, এরা আমাকে জেল জরিমানা যাই করুক না কেন, আমি মাথা নত করবো না। শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ, আত্মবলিদানকে নওশাদ বিতা হতে দেবে না। তার আত্মত্যাগ, আত্মবলিদানের লক্ষ্যটাই কি ছিল? সে লড়াই কেন লড়াই করতে গিয়েছিল? তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল, অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, ভারতীয় নাগরিককে মারধর করত। সে শুধু মারধর করত, তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল সেই সময় নগরপালকে হত্যা করব। কিন্তু দুঃখের বিষয়, নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষকে মারা গিয়েছিল, বিদেশি ধরা পড়ে গিয়েছিল। কিন্তু সে ভয় পেয়ে যায়নি, মুচলেখা দিয়ে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে সে ছাড় নেয়নি। তাকে 18ই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল, আর তিনি ফাঁসি হয়েছিল তার 1 মার্চ। 18ই ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কতদিন থাকে ভাই? 13 দিন তো মনে হয় নাকি? এই 13 দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি। আপনাকে আমাকে যদি ফাঁসি ঘোষণা করে দেয়, অমুক দিন তোর ফাঁসি হবে, আমি এমনি রোগা পেটকে ছিল, আরো হালকা শরীর হয়ে যাবে না আমার? হবে তো। কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি। শহীদ গোপীনাথ সাহাই বার্তা দিতে চেয়েছিল, ওই 13 দিনের মধ্যে শরীরের কসরত করে, শরীরের ওজন বাড়িয়ে 5 পাউন্ড শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল, এইরকম লাখো লাখো গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে, ব্রিটিশদের কাছে মাথা নত করবে না। তাই আমার শহীদ গোপীনাথের অনুপ্রেরণা আমার কাছে আছে। এইরকম লাখো লাখো নওশাদ জেলে চলে যাবে, এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না। শহীদ গোপীনাথের আত্মত্যাগ, আত্মবলিদানকে নওশাদ বিতা হতে দেবে না। সুতরাং আমরা ভয় পাই না। আমাদের লড়াইটা কি? এই যে একজন আমাদের ছিল ওখানে, তারা সুজন ভাই, এর দায়িত্বটা কে নেবে? এর দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা নিতে হবে সরকারকে। স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার। আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আমাকে ট্রিটমেন্ট কে দেবে? সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে। অপদার্থ সরকার, একদিকে জমরাবাজের বিজেপি সরকার, একদিকে চোরেদের রাজ্য সরকার, এই দুটো সরকারই এক জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড দিচ্ছে, এক জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের কাঁধের উপরে যে মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য যেটা আছে, ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না, যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করত। তাই তো আমরা বলি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, কেন এখানকার দেগঙ্গার এই কার্তিকপুরের মা বোনকে, বাপ ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পিজিতে ছুটে যেতে হবে, কলকাতায় এনআরএসে যেতে হবে, চিত্তরঞ্জনে যেতে হবে? আমরা বলি, যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে গিয়ে তাপস দা আপনাদের জন্য আওয়াজ তুলবে, প্রতিটা জেলাতে জেলাতে এমসের মতো হসপিটাল কেন গড়ে উঠবে না, তার আওয়াজ তুলবে ওখানে। সাথে সাথে আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব। প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস, চিত্তরঞ্জন, মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেব। আজকে যদি এই ধরনের হসপিটাল পরিষেবাটা যদি আমার এই ভাইকে দিত, তাহলে এটা একটা পা কাটা যেত না। এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি, এই ধরনের লাখো লাখো মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে। এই বঞ্চনা শিকার কাদের জন্য হচ্ছে? যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন তাদের কাছে হচ্ছে। আমি এর কথা বলছি, এই ভাইয়ের কথা বলছি। সুজন ভাই, আপনি ভাবুন আপনারটা নিয়ে,
আপনারটা নিয়ে ভাবুন। এই WHO বলেছে এই 2024-এ নাকি 2024-এ নাকি বাড়ি বাড়ি একটা করে ক্যান্সার রোগী হবে। সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দুশ্মনের বাড়িতেও না ওই রোগটা হয়। কি হবে? কিন্তু WHO-কে তো উপেক্ষা করা যায় না। তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো কোনো পলিসি আনা দরকার, কোনো পলিসি আনেনি। এরা কি পলিসি নিয়ে এসছে? কে কত ঝাড়তে পারবো। 2014 সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছে, আর 2011 সালের আগে আমার মুসলমান ভাইকে বাঁচাতে এসেছে। আপনারা বুকে হাত রেখে বলুন, হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পাড়ার রাম কাকু আর রহিম চাচার অবস্থা কোথায়? আর ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন। একজনের বিজনেস 15,000 গুণ বৃদ্ধি পেয়েছে, আর একজনের সম্পত্তি রকেট গতিতে বেড়েছে। ফরমার জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো, ওনার এত সম্পত্তির কি বলে ওটাকে তথ্য দিতে পারবে তো? মানে বুঝতে পেরেছেন, একজনকে মুসলমানকে বাঁচাতে এসেছে 2011-তে, আর হিন্দুকে বাঁচাতে এসেছে 2014-এর আগে। কি হয়েছে? না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে, হিন্দু মুসলমান তলানিতে চলে গিয়েছে। আর রাজনৈতিক কারবারিরা হিন্দু মুসলমান করে এলাকায় অশান্তি দাঙ্গা এই টাইপের বাঁধিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। তাই আমি অনুরোধ করব, ভোট আসছে, ভোট যাবে, নেতারা ভোট নিয়ে দিল্লি চলে যাবে। এই নেতাদের চক্করে পড়ে দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না। কাকা জ্যাঠার সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, মাসি পিসির সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করবেন না। কারণ কেউ ফ্লাইট ধরে যাবে, কেউ রাজধানী ধরে দিল্লি চলে যাবে। মাস গেলে একটা হেভি অংশের মাইনে পাবে, 5 বছর শেষ হয়ে গেলে একটা কি পাবে? পেনশন পাবে। আর যারা মারামারি হানাহানি করলেন তারা কেউ কবরে, কেউ শ্মশানে যাবে, তাদেরকে দেখতে কেউ যাবে না। বড্ড চোর, বছরে একটা দিন মালাতে ছবিতে মালা লাগিয়ে অমক অমর রহে বলে ছেড়ে দেবে। যার গেল তার পরিবারই বুঝতে পারবে। তো অনুরোধ আপনাদের কাছে, চোখ কান খুলে রেখে ভোটটা দিন। ভোট আসবে যাবে, আপনাদের বলি একটা এমপির দায়িত্বটা কি একটু জানুন। কারো অসুবিধা হচ্ছে ভাই শুনতে? কতক্ষণ হলো? অনেক বকে ফেললাম নেতাদের মতো তো অনেক বকে ফেললাম। আপনারা যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব, এখানে আমি একটু অন্য টাইপের বক্তব্যটা আজকে এই জন্যই দিচ্ছি। বিভিন্ন সমাজের বর্ণের মানুষ আছে, একটু ভাবতে হবে আপনাদেরকে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে? বেসরকারি স্কুলে তাড়াতাড়ি ফটাফট হাত তুলবেন। সরকারি স্কুলের কথা বলছি না, কিন্তু এই হাত তুলতে বলেছে ভাই, করে হাত তুলে বলে ওটা নয়। টাকা দিয়ে পড়াচ্ছেন কতজনের ছেলে মেয়েকে? 1 জন 2 জন 3 জন 4 জন, হ্যাঁ 5 জন, এখানে কটা আছে? 100 জনের মধ্যে 100 জনেরও ছেলে নয়। কিন্তু দেখো এত হাত উঠেছে, খানকুড়ি হবে। আমি 100 জন ধরে নিচ্ছি, 100 জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে না। 100 জন হবে না, তাও আমি ধরছি। বাকি যে 1000-10 এখানে মানুষ আছেন, সবার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে? কোথায়? সরকারি স্কুলে। প্রাইমারি স্কুলগুলো আর শিক্ষাদানের জায়গা নাই, ওটা লঙ্গরখানা হয়ে গেছে, আর পড়াশোনা ওখানে হয় না। আজকের পরে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন, ক্লাস 3, 4, 5, 6-এ পড়ে, 6-এর বাচ্চার হাতে বই, পেন আর খাতা তুলে দেবেন, দিয়ে বলবেন তোর নাম, তোর দেখবেন 90টা বাচ্চা ফেল হবে। আর ক্লাস 3-4 বাচ্চাদেরকে ডাকবেন, 3-4 অঙ্কটা দেবেন, বল বাবু এটা করে দিত। ওই বাবুগুলো দেখবেন আপনার ছেলে, আমার ভাইপো, আপনার মেয়ে, আমার ভাগনা, আমার ভাইজি, আমার ভাই বোন, সেই বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসা করবেন, সেগুলো দেখবেন 90টা বাচ্চা অঙ্কে ফেল করবে। আর এদিকে কাকুলি ঘোষ দস্তিদার পরিবারের ছেলে মেয়েগুলো কোথায় পড়ছে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। কেউ প্রাইমারিতে যায় না, সব বেসরকারিতে যাচ্ছে। এরপরে কলেজ করবে, তার এইচএস দেবে ভালো কোনো জায়গা থেকে, এই দিয়ে বিদেশে পড়তে পাঠাবে। আর আপনার আমার ছেলেগুলো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে ঠিকঠাক পড়াশোনা করতে পারবে না, হাই স্কুল বন্ধ করে চলে আসবে। এটা হচ্ছে না ভাই? কি করছে? কেন এটা করার কারণ কি? আমি আপনাদের বলছি, মাইকের আওয়াজ হয়তো তৃণমূলের বন্ধুরাও শুনছে, বিজেপির বন্ধুরাও শুনছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা তো দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করলাম, তার পরিবর্তে দাদা দিদি আমাদেরকে কি গিফট দিল? যে দাদা দিদি চাইছে তাদের হয়ে যেভাবে আমরা জিন্দাবাদ দিচ্ছি, তাদের পরের প্রজন্ম অর্থাৎ এই কাকলি ঘোষ দস্তিদারদের পরের প্রজন্মর হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায়, সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে সুকৌশলে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে, তাদের হাতে লাঠি, বোম, গুলি, পিস্তল তুলে দিচ্ছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকারের বন্ধ করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীরা, স্বপন মজুমদাররা, দিলীপ ঘোষরা
আপনারা অনেক কথা বলছেন, সবকা সাথ সবকা বিকাশের আওয়াজ তুলছেন, পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না। কারণটা কি? শুভেন্দু বাবুরাও জানে যদি আমার দলিত ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শুভেন্দু বাবুদের হয়ে, এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে? মারামারি লোকের দরকার তো ভাই। দাঙ্গা করার যে দাঙ্গা করে আমি তাকে ধার্মিক মনে করি না, সে চূড়ান্ত, সেই নাস্তিকও নয়, অধার্মিক, সে তার মতো শয়তান পৃথিবীতে দুটো নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমাকে কি করছে? বই পেন খাতা কেড়ে নিচ্ছে। যদি বই পেন খাতা আপনার আমার ছেলের হাতে থাকে, আপনার আমার ছেলেকে যদি বলে এই বাবু যে 500 টাকা দিচ্ছি ধর মদ খা, আর গিয়ে ওর মাথা ফাটিয়ে দিয়ে চলায়, আপনার আমার ছেলে মদও খাবে না, মাথা ফাটিয়েও আসবে না। কারণ আপনার আমার ছেলের হাতে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি, যদি মারতে মারতে মরে যায়, 302 ধারা খাবো, মার বাড়িতে ভাত যে বেড়ে দেয় সেই বাড়ে ভাত আর খেতে পারবো না, জেলের ভাত খেতে হবে। তাহলে মারামারি করবে না। আর যখনই মারামারি করবে না, তখনই শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ফায়দা হবে না, তখনই কাকুলি ঘোষ দস্তিদারদের রাজনৈতিক ফায়দা হবে না। তাই বলবো আপনাদেরকে, যদি এই কাকুলি দিরা, যদি ওই আপনার কি নারায়ণ গোস্বামীরা, যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মকে লাঠিয়াল বানানোর জন্য আপনার ছেলে আপনার ভাইপোর হাত থেকে বই পেন খাতা কেড়ে নেয়, তাহলেও সময় এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইনসভায় বলেছি,